আশা করি আমার কথা আপনারা শুনতে পাচ্ছেন। ওকে। জি স্যার, শোনা যাচ্ছে। আমরা আজকে শিখবো হচ্ছে নতুন এক্সপেরিমেন্ট। মিনিটের আগে আমরা 3টে এক্সপেরিমেন্ট শেষ করেছি। এখন আমরা হচ্ছে 4 নাম্বার এক্সপেরিমেন্টে আছি। আর 4 নাম্বার এক্সপেরিমেন্টের নাম হচ্ছে ডিরেক্ট শেয়ার টেস্ট অফ মেটালস। ঠিক আছে, অলরেডি আপনাদের ক্লাসরুমে ক্লাস ওয়ার্কে আমি এই ম্যাটেরিয়ালটা শেয়ার করে দিয়েছি। তো ম্যাটেরিয়ালটা দেখলেই বুঝবেন এটা হচ্ছে ডিরেক্ট শেয়ার টেস্ট। এটা হচ্ছে খুবই ছোট টেস্ট, করতে বেশি সময় লাগবে না, অল্প কিছু সময়। যেটা হবে সেটা হচ্ছে যে ডাটা শিটটা নিয়ে আসবেন, আর ক্যালকুলেশন তেমন কোনো কঠিন কিছু নেই। তো নির্দিষ্ট সময়ের মধ্যে যতটুকু কমপ্লিট হয় ততটুকু করে আমার কাছ থেকে সিগনেচার নিয়ে যাবেন। ঠিক আছে, সবাই হচ্ছে এই ডাটা শিটটা ক্লাসরুমে নিয়ে আসবেন। তো এক্সপেরিমেন্ট 4, 4 নাম্বার যেহেতু আমরা করতেছি, তো প্রথম কথা হচ্ছে যে আমরা বিশেষ করে আমি হচ্ছে আপনাদের যখন কোনো একটা এক্সপেরিমেন্ট করাই, তো কেন করতেছি এবং কিভাবে করব এই দুইটা বিষয়ই সবসময় মাথায় রাখি। সো প্রথমে আমি যেটা এক্সপ্লেন করব সেটা হচ্ছে যে আমরা এই এক্সপেরিমেন্টটা কেন করছি, এটার দরকার কেন পড়লো আমাদের সেটা, এবং এরপরে আমরা কিভাবে এটা করব এবং এটা করলে আমাদের কীরকম কী রেজাল্ট আসবে বা সেটা থেকে আমাদের অ্যানালাইসিসটা কী হবে সেটাও আমি এক্সপ্লেন করব। সো প্রথমে দেখেন নামটা একটু ভালো মতো পড়েন। নামটা হচ্ছে ডিরেক্ট শেয়ার টেস্ট অফ মেটালস। তো মেটালস সম্পর্কে অলরেডি আপনারা পরিচিত, অনেকগুলো ল্যাবেই হচ্ছে আপনারা মেটালস নিয়ে কাজ করেছেন। অনেকগুলো ল্যাবে না, যে কটা আমরা ল্যাব করেছি সবগুলো ছিল মেটাল কেন্দ্রিক, ঠিক না? ঠিক না, ইম্প্যাক্ট টেস্ট বলেন, হার্ডনেস টেস্ট বলেন, সবগুলো আমরা মেটাল রিলেটেড করেছি। তো এখন এই মেটালেরই শেয়ার টেস্ট করতে হবে। শেয়ার টেস্ট, শেয়ার মানে বোঝেন তো, শেয়ার ফোর্স, শেয়ার টেস্ট, শেয়ার শেয়ার টেস্ট, এবং সেটা হতে হবে ডিরেক্ট, ইনডাইরেক্ট না। ডিরেক্ট শেয়ার স্ট্রেস আছে, ইনডাইরেক্ট শেয়ার স্ট্রেস আছে। উপরে হচ্ছে শেয়ার স্ট্রেসের একটা ডেফিনেশন দেওয়া আছে, একটু পড়ি। শেয়ারিং স্ট্রেস ইজ দ্য ওয়ান দ্যাট অ্যাক্টস প্যারালাল টু এ প্লেন আনলাইক দ্য টেন্সাইল অ্যান্ড কম্প্রেসিভ ফোর্সেস দ্যাট অ্যাক্ট নর্মাল। কি বোঝা গেল এই লাইনটা দ্বারা? যে টেনশন এবং কম্প্রেশন যে ফোর্স, টেন্সাইল অথবা কম্প্রেসিভ যে ফোর্স, সেটা হচ্ছে যে কোনো একটা সেকশনের উপরে লম্বভাবে কাজ করে, পারপেন্ডিকুলার। যেমন আমি এখানে একটা ছোট একটা সেকশন আঁকা ট্রাই করি। এই সাপোজ ধরেন একটা বক্স আমি আঁকলাম, ঠিক আছে? এখন এর এই যে সেকশনটা, এই যে টপ সারফেস, যেটা টপ সারফেস, এর উপরে যদি লম্বভাবে কোনো ফোর্স আসে এবং এই সারফেসের সাথে প্যারালালি কোনো যদি ফোর্স আসে, প্যারালাল ফোর্স, তাহলে এই প্যারালাল ফোর্সের জন্য এখানে শেয়ার স্ট্রেস তৈরি হবে। ঠিক আছে? আর লম্বভাবে যে ফোর্সটা আসতেছে সেটা হতে পারে টেনশন ফোর্স অথবা কম্প্রেসিভ ফোর্স। যেহেতু এখানে প্রেশার দিচ্ছে সেহেতু কম্প্রেসিভ ফোর্স হবে হয়তো, কিন্তু এই ফোর্সটা লম্বভাবে আছে। এই নর্মাল মানেই হচ্ছে সেই পারপেন্ডিকুলার বা হচ্ছে লম্বভাবে আছে। আর এই নর্মাল কথাটার অর্থ হচ্ছে এটা হচ্ছে একটা নর্মাল ফোর্স, একটা হচ্ছে শেয়ার ফোর্স আর একটা হচ্ছে নর্মাল ফোর্স। নর্মাল ফোর্স মানে হচ্ছে যেটা লম্বভাবে কাজ করে। তাহলে আমাদের যে মেটালটা আছে তার উপরে আমরা কি করব? শেয়ার টেস্ট করব। তার মানে কি, আমাদের একটা শেয়ার ফোর্স দিতে হবে যেটা সেকশনের সাথে প্যারালালে যাবে, সেকশনের সাথে সমান্তরালে প্যারালালেই কাজ করবে। তো ভালো কথা। এবং এই টেস্টটা করতে হলে আমাদের কেন করতে হবে বা কী কারণে করতে হবে সেটা একটু আমরা বিস্তারিত শুনব। তো শেয়ার ফোর্স কি এবং হচ্ছে নর্মাল ফোর্স কি, এই দুটোর পার্থক্য আমি বললাম। যে সেকশনের সাথে লম্বভাবে যদি কোনো ফোর্স আসে সেটা হবে নর্মাল ফোর্স,
এবং সেকশনের সাথে প্যারালালি যদি কোনো ফোর্স আসে সেটা হবে হচ্ছে শেয়ার ফোর্স। এবং একটি নির্দিষ্ট ফোর্সের জন্য সেই নির্দিষ্ট সেকশনে একটি স্ট্রেস জেনারেট হয়। তার মানে নর্মাল ফোর্সের জন্য যেটা আসবে সেটাকে জাস্ট স্ট্রেস, আর শেয়ার ফোর্সের জন্য শেয়ার স্ট্রেস। এই দুইটা যেন বিষয়টা মাথায় থাকে। এবার আসেন আমি একটু একটা যেটা আপনাদের জন্য স্লাইড বানিয়েছি সেটা এই আপনাদের সাথে যেটা শেয়ার করেছি ডিরেকশন টেস্ট অফ মেটালস ল্যাব ম্যানুয়ালের যে অংশটুকু সেটা, আর আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটি স্লাইড আপনাদের সাথে শো করছি। এই যে ডিরেকশন টেস্ট অফ মেটালস, অর্থাৎ এই যে টাউ, এই টাউটা হচ্ছে আমার সেই শেয়ার স্ট্রেস, ভি হচ্ছে শেয়ার ফোর্স এবং এ হচ্ছে যেই ক্রস সেকশন এরিয়ার উপরে আমার এই শেয়ার ফোর্সটা অ্যাপ্লাইড হচ্ছে। আচ্ছা, তো একটু আগেই আমরা দেখলাম যে শেয়ারটা কিভাবে কাজ করে, সারফেসের সাথে প্যারালাল, নর্মাল না। নর্মাল কারা কারা কাজ করে? টেনশন ফোর্স আর হচ্ছে কি কম্প্রেশন ফোর্স, এই টাইপের ফোর্স। এখন শেয়ার ফোর্সের আবার কয়েকটা ভাগ আছে। আমাদের জানতে হবে ডিরেক্ট শেয়ার, ফ্লেক্সার শেয়ার আছে, টরশনাল শেয়ার আছে। কোনটা কি একটু বলে দিই। প্রথমে এই দুইটা ব্যাখ্যা করি যে ফ্লেক্সার শেয়ার এবং হচ্ছে টরশনাল শেয়ার কোথায় হয় বা কিভাবে হয়। আপনারা ওই যে বিম কলাম যখন আপনারা বিমের এসএফডি বিএমডি করছেন না, তখন এই বিম যখন কোনো একটা নির্দিষ্ট লোডের কারণে বেন্ড, তখন এর ভেতরে কি হয়, স্ট্রেস প্রোডাকশন হয়, স্ট্রেস। এবং এখানে যে শেয়ার স্ট্রেসটা জন্মায় সেইটাই হচ্ছে ফ্লেক্সার শেয়ার। আবারও বলছি, বেন্ডিংয়ের জন্য যেই শেয়ার স্ট্রেসটা তৈরি হচ্ছে এই বিমের ভেতরে, সেই ফোর্সটা হচ্ছে ফ্লেক্সার শেয়ার। তো আপনারা একটু কনফিউজ হতে পারেন যে ফ্লেক্সারের কারণে কিন্তু দুই ধরনের শেয়ার ফোর্স জেনারেট হতে পারে। যেমন হচ্ছে আপনারা শেয়ার ফোর্স না, অ্যাকচুয়ালি একটাই শেয়ার ফোর্স। আর আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে আপনারা হচ্ছে এই যে সিগমা স্ট্রেস এমসি ডিভাইডেড বাই আই করেছেন, এটা এমসি ডিভাইডেড বাই আই, এই ইকুয়েশন ব্যবহার করেছেন কোথাও আগে, করে থাকবেন। এইটা হচ্ছে স্ট্রেস বের করার জন্য এমসি ডিভাইডেড বাই আই। আর ফ্লেক্সার শেয়ারের যেটা করি সেটা হচ্ছে টাউয়ের সময় সেটা হয় যে ভি কিউ বাই আইবি। SM1 যারা আর কি মোটামুটি শিখে আসছেন, ওই কোনো মতে পাশ করেন ভালো মতো ভাবেই হচ্ছে শিখে আসছেন, তাদের জন্য এই জিনিসগুলো খুব একটা ডিফিকাল্ট হবে না। তো এই যে শেয়ার স্ট্রেস, এইটা হচ্ছে ফ্লেক্সারের জন্য শেয়ার স্ট্রেস। তো যখন আমাদের বিমটা বেন্ডিং মোমেন্ট ক্রিয়েট হবে, তখন আমাদের এই বিমের ভেতরে এই শেয়ার স্ট্রেসটা জেনারেট হবে। আর টরশনাল শেয়ার কি? টরশনাল শেয়ার হচ্ছে, সাপোজ আমাদের কাছে একটা সিলিন্ডার আকৃতির কোনো একটা বস্তু আছে, ঠিক আছে? তো এটাকে আমরা যদি রোটেট করি, মোচড় দেই, সেই ক্ষেত্রে যেটা হয় যে এর ভেতরে এই টুইস্ট করার কারণে স্ট্রেস জেনারেট হয়। এইটাও আপনারা শিখে আসছেন টরশনাল শেয়ার SM1 এ, অর্থাৎ সলিড মেকানিক্স 1 যেটা আছে। তো এইখানে যখন আমরা এই টুইস্টিং মোমেন্ট ক্রিয়েট করি, তখন এর বডিতে শেয়ার স্ট্রেস প্রডিউস হয় এবং সেটাকে বলতেছি আমরা টরশনাল শেয়ার, ঠিক আছে? বিশেষ করে ওই যে গাড়ির যখন হচ্ছে এক্সেল, শ্যাফট থেকে যখন হচ্ছে রোটেশনটা একটা জায়গা থেকে নির্দিষ্ট জায়গায় প্রোডাকশন হয়ে অন্য একটা জায়গায় কি হয়, ডেলিভারি হয়, সেই ক্ষেত্রে এই ধরনের জিনিসটা হয়ে থাকে। সো টরশনাল শেয়ার শিখলাম, ফ্লেক্সার শেয়ারও শিখলাম। একটা হচ্ছে টুইস্টিং মোমেন্টের জন্য হয়, আর একটা
যখন বিমের বেন্ডিং হয় তখন হয় ফ্লেক্সার শেয়ার। তাহলে ডিরেক্ট শেয়ারটা কি? ডিরেক্ট শেয়ারের আগে একটু ডেফিনেশনটা বুঝি যে ডিরেক্ট শেয়ার বলতে আসলে কি বোঝাচ্ছে বা ডিরেক্ট শেয়ার করলে কি হবে। বলেছে যে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স হতে হবে। প্রথম কথা যে ইকুয়াল এবং অপোজিট ফোর্স অ্যাক্ট থ্রু এ সেকশন সেন্ট্রয়েড spaced an infinitesimal distance apart। এখানে দুইটা শব্দ আর কি আমাদের ভালো মতো বুঝতে হবে। একটা হচ্ছে ডিস্টেন্স, যেটা হচ্ছে ইনফাইনিটেসিমাল ডিস্টেন্স, আর আরেকটা হচ্ছে যে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স। একটি নির্দিষ্ট সেকশনের উপরে যদি ইকুয়াল এবং অপোজিট ফোর্স কাজ করে এবং সেই ফোর্সের মাঝখানের যে ডিস্টেন্স সেটা হচ্ছে ইনফাইনিটেসিমাল হবে। এটার অর্থটা কি? আমরা যখন অসীম দূরত্ব বোঝাই অসীম, তখন আমরা এই যে ইনফিনিটি সাইন ইউজ করি, তাই না? অসীম দূরত্ব। তো অসীম দূরত্ব মানে কি? যেটা অনেক বড়, মাপা যাচ্ছে না, তাই না? যেটা মেজারমেন্ট করা যাচ্ছে না। কিন্তু অসীম বলতে আমরা কি বুঝি? যার সীমা নেই, লিমিটলেস। তাহলে সেরকম এইখানে যে ইনফাইনিটেসিমাল ডিস্টেন্সের কথা বলা আছে, ইনফাইনিটেসিমাল ডিস্টেন্সের কথা বলা আছে, এই ডিস্টেন্সটা আসলে কি? এইটা হচ্ছে এমন একটা ডিস্টেন্স যেটা শূন্যর কাছাকাছি, শূন্যর কাছাকাছি। এখন শূন্যের কাছাকাছি কি হতে পারে? 0.001। এটার কি কোনো শেষ আছে? এইটাও কিন্তু সরাসরি মেজারমেন্ট করা যায় না। তাহলে এই ইনফাইনিটেসিমাল ডিস্টেন্স বলতে বোঝাচ্ছে অতি ক্ষুদ্র একটা ডিস্টেন্স। তাহলে আপনাকে যেটা করতে হবে, কোনো একটা সেকশনের উপরে ইকুয়াল অ্যান্ড অপোজিট ফোর্স অ্যাপ্লাই করতে হবে এবং এই ফোর্স দ্বয়ের মাঝখানের যে ডিস্টেন্স সেটাকে শূন্যের কাছাকাছি নিয়ে আসতে হবে। তখন ওই সেকশনের উপরে যে স্ট্রেসটা জেনারেট হবে সেটা হবে হচ্ছে ডিরেক্ট শেয়ার, সেটা হবে হচ্ছে ডিরেক্ট শেয়ার। তো ডিরেক্ট শেয়ার টেস্টটা কোথায় হয় বা কিভাবে আসে সেটা একটু বলি। একটা ছবি দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। এই প্রথম ছবিটা দেখতে পাচ্ছেন আশা করি। এই ছবিতে দেখেন এটা একটা বোল্ট, বোল্ট না? বোল্ট। তো বোল্টটা কি করেছে? দুইটা স্টিলের পাত এ এবং বি, এই দুটোকে কি করেছে? আটকে রেখেছে। ভালো মতো বোঝেন যে এই যে বোল্ট যেটা আমরা ব্যবহার করছি, এই বোল্টটা কি করছে? এই স্টিলের পাত এ এবং বিকে আটকে রেখেছে। এবং আটকে রাখার কারণে যখন এদের ভেতরে দেখেন দুইটা অপোজিট ফোর্স আজ কাজ করছে, দুইটা অপোজিট ফোর্স, এবং এই দুইটা অপোজিট ফোর্সের কারণে এইখানে এই মাঝখানের অংশটা কি হয়ে যাবে? এই মাঝখানে একটা সেকশন ক্রিয়েট হবে, যেই সেকশনের উপরে এই ফোর্সটা কাজ করবে। অর্থাৎ এই দুইটা অপোজিট ফোর্সের জন্য আমার এই মাঝখানে দুইটা অপোজিট ফোর্স ক্রিয়েট হবে। কারণ কি? কারণ এই বোল্টটা এই এ এবং বিকে একত্র ধরে রেখেছে। এ এবং বি যে দুইটা মেটাল আছে তাদেরকে এই বোল্টটা কি করছে? ধরে রেখেছে। এই ফোর্স দুইটা হচ্ছে, যেই ফোর্স দুটো হচ্ছে অ্যাপ্লাই করা হচ্ছে এ এবং বি এর উপরে। তাহলে এদের রেজিস্টিং ফোর্সটা কোথায় অ্যাপ্লাই হচ্ছে? এই সেকশনের ভেতরে। এবং এই সেকশনের ভেতরে যে ফোর্স দুইটা আছে সেটা কিন্তু অপোজিটই হবে, একটা আর একটা অপোজিট। যেহেতু এটার ডিরেকশন অপোজিট, সো এদের রেজিস্টিং ফোর্সটাও কি হবে? অপোজিট। তাহলে এইখানে আমাদের বোল্টের উপরে ডিরেক্ট শেয়ার টেস্ট মানে ডিরেক্ট শেয়ার অ্যাপ্লাই হচ্ছে, এটা আমরা বলতে পারি। কারণ দেখেন এখানে যে ফোর্সটা অ্যাপ্লাই হবে এই দুইটা ফোর্স অপোজিট হবে এবং তাদের মাঝখানের যে ডিস্টেন্স সেটা কিন্তু আমরা সরাসরি মাপতে পারছি না। তাহলে এই ধরনের কেসগুলোকে আমরা বলি হচ্ছে ডিরেক্ট শেয়ার। ঠিক আছে? তাহলে দেখেন এই যে বোল্ট যেটা আছে এটা কিন্তু একটা ওয়ান টাইপ অফ মেটাল, এবং এই মেটালের উপরেই কিন্তু আমাদের এরকম দেখবেন যে স্টিলের যে স্ট্রাকচারগুলো আছে সেই স্টিলের স্ট্রাকচারগুলোতেই কিন্তু এরকম ফোর্স আসবে এবং সেই ফোর্সগুলোকে রেজিস্ট করে রাখার জন্য আমরা এই ধরনের কিছু বোল্ট বা ওয়েল্ডিং দেখতে পারেন,
ঠিক আছে, জয়েন্ট দেখতে পারেন। তো এই সকল ক্ষেত্রে আমরা মেটালগুলোকে ব্যবহার করি এবং এই মেটালের এই ডিরেক্ট শেয়ারের যে এবিলিটিটা সেটা কিন্তু থাকতে হবে, আর না হলে কী হয়ে যাবে, ভেঙে যাবে, তাই না? তাহলে এই যে এইখানে যে শেয়ার ক্যাপাসিটি সেটা কিন্তু তার থাকতে হবে, শেয়ার ক্যাপাসিটি। এখন এই শেয়ার ক্যাপাসিটি টেস্টের কারণেই আমরা কিন্তু এই ডিরেক্ট শেয়ার টেস্ট করতেছি। এই শেয়ার ক্যাপাসিটি বলতে এর একটি নির্দিষ্ট ভ্যালু থাকবে, এই ভ্যালুটা কতটুকু সেইটাই হচ্ছে আমরা এই শেয়ার টেস্টের মাধ্যমে বের করব, ঠিক আছে? তাহলে এখন আমরা যদি মোটামুটি বুঝে থাকি যে কেন আমরা করব এবং কিভাবে আমরা করব সেটা, এবং প্রত্যেকটা টেস্টের কিন্তু আমরা এই যে ডিরেক্ট শেয়ার কেন করলাম এটা আমরা বললাম, এবং এটা হতে হলে কি হইতে হবে এখানে সেই ডেফিনেশনটা লেখা আছে। টরশনাল শেয়ার, ফ্লেক্সার শেয়ার, এইটাও আমরা বুঝলাম। তিনটা জিনিস সম্পর্কে আমাদের আইডিয়া নিলাম এবং ডিরেক্ট শেয়ার টেস্ট আমরা করব, উই উইল ডু। আচ্ছা, এবার আসেন আমি আপনাদের সাথে একটা ছবি শেয়ার করছি, প্রত্যেকটার একটা করে ডায়াগ্রাম। এইটা হচ্ছে ফ্লেক্সার, এই যে ফ্লেক্সারাল শেয়ার, এইটা হচ্ছে টরশনের জন্য যেটা হয় সেটা, এবং এইটা হচ্ছে ডিরেক্ট শেয়ার, ঠিক আছে? আচ্ছা, এখন আপনাদের কি বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে ধীরে ধীরে শেষ করি। প্রথমটা হচ্ছে যে ডিরেক্ট শেয়ারের সময় মেটালের কি কন্ডিশন দাঁড়ায়, ডিরেক্ট শেয়ারের সময় মেটালের কি কন্ডিশন হয়। প্রথমে ইকুয়েশনটা হচ্ছে টাউ ইজ ইকুয়ালস টু ভি ডিভাইডেড বাই এ, ঠিক আছে? আচ্ছা, তো যখন এই ডিরেক্ট শেয়ার অ্যাপ্লাই করা হয়, ফোর্স অ্যাপ্লাই করা হয়, তখন যেটা হয়, তখন এই যে দেখতে পাচ্ছেন যে সেকশনটা, এই যে সেকশনটা, এই সেকশনের সকল জায়গায় ইউনিফর্ম স্ট্রেস থাকে, ইউনিফর্ম, কোথাও কমও না কোথাও বেশি না। তাহলে এই যে দেখেন ইউনিফর্ম আইডিয়াল ডিস্ট্রিবিউশন অফ শেয়ার, বুঝতে পেরেছেন? ডিরেক্ট শেয়ারের সময় আমার সেকশনে সকল জায়গায় স্ট্রেসের ভ্যালু কি থাকে, সমান থাকে, ঠিক আছে, ইউনিফর্ম স্ট্রেস ডিস্ট্রিবিউশন থাকে। ফ্লেক্সারের সময় কি হয়, ফ্লেক্সারের সময় এইখানে দেখতে পাচ্ছেন একটা বিম বেন্ড হচ্ছে, এটা হচ্ছে সিম্পলি সাপোর্টেড একটা বিম, এক পাশে রোলার এবং আর এক পাশে কি আছে, পিন সাপোর্ট। যখন এই বিমটা বেন্ড হচ্ছে তখন কি হচ্ছে, এইটা হচ্ছে তার নিউট্রাল অ্যাক্সিস। নিউট্রাল অ্যাক্সিসের এক পাশে হচ্ছে টেনশন আর এক পাশে কম্প্রেশন, তাই তো? এখন টেনশন এবং কম্প্রেশন হচ্ছে আসলে কি ধরনের ফোর্স, নর্মাল ফোর্স, লম্বভাবে কাজ করে। তাহলে টেনশন কম্প্রেশনের জন্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন কিন্তু এই যে এরকম, আশা করি এটা আপনারা শিখেছেন। এই যে রেড লাইন, এই নিউট্রাল অ্যাক্সিসে স্ট্রেসের ভ্যালু 0, এম সি ডিভাইডেড বাই আই, এটাকে বের করে হচ্ছে এম সি ডিভাইডেড বাই আই, এই সূত্রের মাধ্যমে। এবং এই এম এর ভ্যালু হচ্ছে মোমেন্টের ভ্যালু, আই হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া, সি হচ্ছে এই নিউট্রাল অ্যাক্সিস থেকে যে কোনো একটা ফাইবারের ডিস্টেন্স, যে কোনো একটা পয়েন্টের ডিস্টেন্স। তো এইটা হচ্ছে টেনশন এবং কম্প্রেশন ফোর্সের জন্য স্ট্রেস ডিস্ট্রিবিউশন। কিন্তু আমরা জানতে চাচ্ছি কোনটা, টাউ, শেয়ার স্ট্রেস। তো শেয়ার স্ট্রেসটা কীরকম হয় দেখেন, টেনশন এবং কম্প্রেশনের জন্য বা নর্মাল স্ট্রেস, এই যে উপরে লেখা আছে নর্মাল স্ট্রেস, নিউট্রাল অ্যাক্সিসের নর্মাল স্ট্রেসটা কত আসতেছে এখানে, নর্মাল স্ট্রেসটা নিউট্রাল অ্যাক্সিসে কত আসতেছে এখানে ছবিতে, 0 আসতেছে। শেয়ার স্ট্রেসেরটা কত আসতেছে, ম্যাক্সিমাম আসতেছে। তার মানে বুঝতে পারতেছেন যে যেখানে হচ্ছে আমার শেয়ার স্ট্রেস ম্যাক্সিমাম, সেখানে নিউট্রাল অ্যাক্সিস, সেখানে নর্মাল স্ট্রেসটা হয়ে যাবে 0। তাহলে এই দুইটা হচ্ছে বোঝার বিষয়, এবং এটা সকল ধরনের সেকশনের ক্ষেত্রে একই রকম। আপনি ধরেন এখানে বিমটা তো আসলে হচ্ছে আই সেকশন, বিমটা হচ্ছে আই তো বোঝেন,
বিম হচ্ছে টি বিম হতে পারে, এল বিম হতে পারে। তো যে কোনো ধরনের সেকশনারি বিম নেন, নিউট্রাল এক্সিসে নর্মাল স্ট্রেসের ভ্যালু হয়ে যাবে 0 আর শেয়ার স্ট্রেসের ভ্যালু হয়ে যাবে ম্যাক্সিমাম। তো এই যে কার্ভটা, এইটা হচ্ছে প্যারাবোলিক। কি বলে এটাকে? প্যারাবোলিক। তো এইখানে সেইটাই লেখা আছে যে শেয়ার স্ট্রেস কীরকম হবে, প্যারাবোলিক হবে, 0 অ্যাট দ্য টপ, বটম সারফেস, ম্যাক্সিমাম অ্যাট নিউট্রাল এক্সিস। তাহলে এই দুইটা বিষয় হচ্ছে বোঝার বিষয়, যে কেন এই নিউট্রাল এক্সিসে এটা 0 হচ্ছে, সেটাও MC/I এই ইকুয়েশন দিয়ে এটা প্রুফ করা যাচ্ছে। আর শেয়ার স্ট্রেসের ভ্যালু এই মাঝখানের পয়েন্টে কি হয়ে যাচ্ছে, ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা গেল হচ্ছে ফ্লেক্সারাল স্ট্রেসের স্ট্রেস ডিস্ট্রিবিউশন। আমরা কিন্তু এখানে যে টপিকটা আছে সেটা হচ্ছে যে মানে শেয়ার স্ট্রেসটা, সেটার ডিস্ট্রিবিউশনটা দেখছি। যেমন এখানে হচ্ছে এটা কি, ডিরেক্ট শেয়ারের জন্য ইউনিফর্ম স্ট্রেস, আর ফ্লেক্সারাল স্ট্রেসের জন্য কীরকম, প্যারাবোলিক। রেক্টেঙ্গুলার সেকশনের জন্য প্যারাবোলিক। আচ্ছা, এবার আসেন টরশনের জন্য, টরশন। সো টরশনের জন্য আমরা একটা সার্কুলার সেকশন নিয়েছি। ম্যাক্সিমাম ক্ষেত্রে টর্কটা অ্যাপ্লাই করার জন্য সার্কুলার সেকশন ইউজ করা হয়। তো যেটা হয় যে এই যে দেখেন, আমরা কোনো একটা পাশে টর্ক দিলাম, টর্ক বলতে টুইস্টিং মোমেন্ট, হ্যাঁ, মোমেন্ট ক্রিয়েট করলাম। সেই ক্ষেত্রে সার্কুলার সেকশন যদি হয়, সেই ক্ষেত্রে দেখেন যে আমার এই রেডিয়াস থেকে, কেন্দ্র থেকে যত রেডিয়াসের দিকে যাবে, আমার স্ট্রেসের ভ্যালু কিন্তু তত বাড়বে। বুঝতে পেরেছেন? আমার কেন্দ্র থেকে যত ডান দিকে বা রেডিয়াসের দিকে যাবে, আমার স্ট্রেসের ভ্যালুটা কী হয়ে যাবে, আস্তে আস্তে বাড়বে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে আমার সেই স্ট্রেস ডিস্ট্রিবিউশন ডিউ টু টরশন। শেয়ার স্ট্রেস, এটা তো শেয়ার স্ট্রেস, যে টাউ ইজিক্যালস টু টি আর বাই জে, আপনারা এই ইকুয়েশন সলভ করে এসেছেন, এবং জে কীভাবে বের হয় সেটাও নিয়ে এসেছেন সলিড সার্কুলার শ্যাফটের জন্য। তাহলে আমি যেটা দেখাতে যাচ্ছি যে এই শেয়ার স্ট্রেসের জন্য আমার ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে, শেয়ার স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা কীরকম হবে, এই হচ্ছে সেই ফিগার। অর্থাৎ রেডিয়াসের দিকে যত যাবে তত কি ম্যাক্সিমাম ভ্যালু পাওয়া যাবে, এই হচ্ছে বিষয়। এবং আরেকটা জিনিস আপনাদের বোঝায় রাখি, যে মাঝে মধ্যে আপনারা এই টর্ক এবং মোমেন্ট এই দুটাকে একটু গোলাই ফেলেন। টর্ক এবং মোমেন্ট, নর্মাল মোমেন্ট। তো সেটা কি, এই বিম থেকে আমি একটু বুঝাই, যে বিমের আঙ্গিকে আপনারা এখানে এই বিমটা দেখতে পাচ্ছেন, এর 3টে অ্যাক্সিস আছে। একটা হচ্ছে এই যে ওয়াই অ্যাক্সিস, একটা এক্স, আর একটা কি জেড। তাহলে এটার মধ্যে বলেন তো, এক্স ওয়াই জেডের মধ্যে কোন অ্যাক্সিসটা সব থেকে বড় এই সেকশনে? ওয়াই অ্যাক্সিস। ওয়াই অ্যাক্সিসটা বড়? কোন অ্যাক্সিসটা বড়? জেড অ্যাক্সিস। কেন? মানে গেস করার দরকার নেই, আপনি কেন জেডটাকে ম্যাক্সিমাম বললেন সেটা একটু বলতে হবে আমাকে। কেন জেডটাকে আপনার মনে হয়েছে যে জেডটা হচ্ছে বড় অ্যাক্সিস? ওয়াই অ্যাক্সিস বরাবরই তো বিম। হ্যাঁ, তাহলে ওয়াই অ্যাক্সিসটা হচ্ছে সেই লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস। শুনছেন শব্দটা কখনো, লং অ্যাক্সিস বা লঙ্গিটিউডিনাল অ্যাক্সিস? শুনেছেন? আচ্ছা, শুনলে ভালো, জি স্যার। না শুনলে আরো ভালো। তো যেটা বলতে চাচ্ছি যে এই লং অ্যাক্সিসের সাথে রেসপেক্টে যদি আপনি মোমেন্ট ক্রিয়েট করেন, সেইটা হয়ে যাবে টর্ক। আর অন্য দুটো অ্যাক্সিসের রেসপেক্টে যখন আপনি মোমেন্ট ক্রিয়েট করবেন, তখন সেটা হয়ে যাবে বেন্ডিং মোমেন্ট। আমি কি কথাটা বুঝাতে পারছি? এখানে এরকমই ছবিটা দেওয়া আছে, এই হিসাব করে দেখবেন, একটা বিমের মতো একটা চিন্তা করবেন, তারপর দেখবেন যে লং অ্যাক্সিসের রেসপেক্টে যখন আপনি সেটাকে রোটেট করতে চান, সেটা একটা মোচড় খাচ্ছে, মোচড় দেওয়া যায়। আর অন্য অ্যাক্সিসের রেসপেক্টে যখন আপনি সেটাকে করতে চাচ্ছেন, তখন সেটা বেন্ড হবে। ঠিক আছে, তাহলে বেন্ডিং কখন হবে আর টুইস্টিং মোমেন্ট বা টর্ক কখন হবে, এই জিনিসটা এই অ্যাক্সিসের সাপেক্ষে অ্যান্সার করা সম্ভব। আচ্ছা, এবার আসেন ওই আমাদের যে মেটালগুলো,
সেগুলোর ফেইলিয়ারটা কীরকম হয়, বা এটা ফেল, আমরা যে ডিরেক্ট শেয়ার টেস্ট করছি সেটা কেন? কারণ আচ্ছা, এই যে বোল্ট বা হচ্ছে আমি যেটা দেখালাম এই যে স্ক্রু, নাট বোল্ট, তো এগুলো কি করে, এগুলো হচ্ছে যখন আমাদের ওরকম লোড আসে তখন যেটা হয় যে স্লাইড করে, একটা পাতের সাথে আরেকটা পাত, স্টিলের পাত, সেটা কি করে স্লাইড করে। তো স্লাইড করলে সেটা কি হয়, ওই বোল্ট যদি সেই ক্যাপাসিটি না থাকে তাহলে সে কি করবে, ভেঙে যাবে। যেটা বোঝাতে চাচ্ছি, এই যে এটা দুইটা পাত একটা আর একটার সাথে স্লাইড করতেছে, স্লাইড মানে পর্যন্ত দুইটা বিপরীত দিকে যাচ্ছে। তাহলে বিপরীত দিকে গেলে এই যে বোল্টের যদি ক্যাপাসিটি না থাকে তাহলে সে কি করবে, ফেল করবে। সেটাই আর কি এখানে লেখা আছে, ঠিক আছে, সেটা আছে। এখন আমরা ওই মাইল্ড স্টিলের টেনসাইল স্ট্রেংথ বের করেছিলাম প্রথম দিকে, ঠিক আছে। এখন টেনসাইল স্ট্রেংথ আর শেয়ার স্ট্রেংথ তো সেম জিনিস না, কারণ স্ট্রেস ডিস্ট্রিবিউশন থেকেই দেখলেন যে যখন আমরা ওই নর্মাল স্ট্রেস ডিস্ট্রিবিউশন করলাম তখন জিনিসটা একরকম, শেয়ার স্ট্রেসের ডিস্ট্রিবিউশনটা আর এক রকম। তো সেই ক্ষেত্রে কখনোই শেয়ার স্ট্রেংথ এবং টেনসাইল স্ট্রেংথ এই দুইটা জিনিস সেম হবে না, এবং এটার একটা লিমিটেশনস আছে যে শেয়ার স্ট্রেংথ যেটা হয়, যদি টেনসাইল স্ট্রেংথ হয় 100 তাহলে শেয়ার স্ট্রেংথটা হবে 60 অথবা হচ্ছে 80। বুঝতে পারতেছেন, 60 to 80%, এটা কোনো ফিক্সড নাম্বার না, এটাকে বলা হয় কোনো ফিক্সড নাম্বার না। তাহলে এখন সেই জিনিসটা কত, মেটালটাকে আপনি টেনসাইল স্ট্রেংথ চিন্তা করে শেয়ার স্ট্রেংথে বসালে হবে না, তাহলে এই পরিমাণটা কত সেই জিনিসটা জানার জন্য আমাদের এই ডিরেক্ট শেয়ার টেস্টটা করতে হয়। তো এই ডিরেক্ট শেয়ার টেস্ট যেটা করি সেটা হচ্ছে যে জনসন শেয়ার টুল আছে, এই টুলটার মাধ্যমে আর কি আমরা সেটা করে থাকি, এবং এই টুলের মাধ্যমে আমরা এই টেস্টটাকে করে থাকি। আচ্ছা, সো টেস্টের ক্ষেত্রে যেটা হয়, ল্যাবের ক্ষেত্রে যেটা দেখবেন যে মাঝখানে একটা শেয়ার কাটার থাকবে। আমি হচ্ছে ল্যাবের এটা দেখাই, দেখতে পাচ্ছেন আশা করি। এইটা হচ্ছে সেই শেয়ার কাটার, এটার উপরে লোড অ্যাপ্লাই করা হবে, এবং নিচে একটা জায়গায় এই কালো যে অংশটা, এই যে এইটা হচ্ছে আমার সেই মেটালটা। সো মেটালটাকে এভাবে পজিশনে রাখা হবে, এবং উপর থেকে লোড অ্যাপ্লাই করলে মেটালটা কি হবে, কাটা পড়ে যাবে, অথবা মানে কতটুকু ক্যাপাসিটিতে তার শেয়ার স্ট্রেংথ সেটা বের হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তো সেটাই এখানে একটু একে দেখানো আছে, ওইটাই, ওই জিনিসটাই ল্যাবে যেভাবে করবেন সেটাই। সো এখন এই যে আমরা যে টেস্টটা করতেছি জনসনস শেয়ার টুল ব্যবহার করে, ইটস অ্যান অ্যাপ্রক্সিমেশন জিনিসটা কেন, কারণ যখন আমরা ল্যাবে টেস্ট করব তখন আমাদের দুইটা বিষয় মাথায় থাকতে হবে, যে এখানে যন্ত্রের একটা ফ্রিকশন আছে, এবং ধরেন আমার সেই মেটালটা, ঠিক আছে, এই ধরেন আমার সেই মেটালটা। এখন আমি যেটা করলাম যে এরকম একটা মেটাল আছে, এবং এই পাশে তার একটা সাপোর্ট আছে, সাপোজ এই যে এরকম একটা সাপোর্ট। এখন আপনি কি করলেন, এইখানে একটা লোড অ্যাপ্লাই করলেন, তাহলে লোড যখন অ্যাপ্লাই করবেন তখন জিনিসটা যেটা হবে, এই মেটালটার এই যে সেকশন বরাবর একটা প্রেশার ক্রিয়েট হবে, শেয়ার প্রডিউস হবে। সমস্যা যেটা হচ্ছে যে যখন আপনি এই লোডটা অ্যাপ্লাই করবেন তখন এই মেটালটা অনেকটা ক্যান্টিলিভার বিমের মতো আচরণ করবে। কিসের মতো? ক্যান্টিলিভার বিম তো আশা করি সবাই জানেন। তো যেটা হয়, এই বেন্ডিংটাকে ঠেকানো পসিবল হয় না, এখানে কিছুটা মেটালটা বেন্ডিং হয়ে যায়। কিন্তু আমি কিন্তু ডিরেক্ট শেয়ার টেস্টের প্রথমে কোথাও এই বেন্ডিংয়ের কথাটা বলি নাই। অর্থাৎ আমাদের শেয়ার হইতে হইলে ওই যে সেকশন এবং হচ্ছে ফোর্সের ক্ষেত্রে
ডিস্টেন্সটা হতে হবে ইনফাইনাইটসিমাল, অর্থাৎ যেটা মেজারমেন্ট করা যাচ্ছে না। কিন্তু আমাদের যেই টুল বা আমরা যে এক্সপেরিমেন্টের মাধ্যমে এটাকে টেস্ট করি সেখানে কিন্তু এই জিনিসটা একদম মানে সরাসরি হচ্ছে না। সেই ক্ষেত্রে আমরা যে স্ট্রেংথটা পাবো সেটা হচ্ছে একটা অ্যাপ্রক্সিমেট শেয়ার স্ট্রেংথ, সেটা পাবো অ্যাপ্রক্সিমেট শেয়ার স্ট্রেংথ। এবং আরও একটা কথা আছে, আমরা যখন এই টেস্টটা করব তখন কিন্তু স্ট্রেইনের কোনো মেজারমেন্ট আমরা নিব না, সেই ক্ষেত্রে কোনো ইলাস্টিক প্রপার্টিও আমরা কিন্তু বের করতে পারবো না, ঠিক আছে। আর এই ফোর্সটা অ্যাপ্লাই করা হবে কম্প্রেশন টেস্টিং মেশিনের মাধ্যমে, এই হচ্ছে বিষয়। তাহলে বেন্ডিং এবং ফ্রিকশন যেহেতু কন্ট্রোল করতে পারছি না, সুতরাং আমরা যে স্ট্রেংথটা পাবো এটাও আমাদের অ্যাপ্রক্সিমেট ধরে নিতে হবে। ওকে, আচ্ছা। তো এইটা হচ্ছে সিঙ্গেল শেয়ার এবং ডাবল শেয়ার। এটা যদি শর্টকাটে বলি সেটা হচ্ছে যে কোনো মেটালের যদি একটা সেকশন কাটা পড়ে সেটাকে আমরা সিঙ্গেল শেয়ার বলবো, কোনো মেটালের যদি দুইটা সেকশন কাটা পড়ে তাহলে সেটাকে আমরা ডাবল শেয়ার বলবো। তাহলে সিঙ্গেল শেয়ার এবং ডাবল শেয়ারের মধ্যে পার্থক্যটা কি এটা বললাম। আর সিঙ্গেল শেয়ার যখন আমরা জনসন শেয়ার টুল দিয়ে মানে কাটবো তখন এখানে বেন্ডিং হওয়ার চান্স আছে, ঠিক আছে, এখানে বেন্ডিং হওয়ার চান্স আছে, ক্যান্টিলিভার বিমের মতো আচরণ করবে। যখন সিঙ্গেল শেয়ার তখন ক্যান্টিলিভার বিমের মতো দেখবেন, আর যখন হচ্ছে ডাবল শেয়ার তখন সেটা সিম্পলি সাপোর্টেড বিমের মতো। অর্থাৎ মেটালটাকে দুই পাশে রাখবেন, মাঝখানে দুই পাশে দুইটা সাপোর্ট থাকবে, উপর থেকে লোড অ্যাপ্লাই করবেন, তাহলে তখন এটা কি হয়ে গেল, সিম্পলি সাপোর্টেড ডাবল শেয়ারের ক্ষেত্রে। আর সিঙ্গেল শেয়ারের ক্ষেত্রে মেটালটাকে রাখবেন এক পাশে সাপোর্টে, আর অন্য পাশটা কি থাকবে, ফ্রি থাকবে, তখন উপর থেকে যখন প্রেশার দিবেন বা লোড অ্যাপ্লাই করবেন তখন সেটা হয়ে যাবে সিঙ্গেল শেয়ার। তাহলে সিঙ্গেল শেয়ার এবং ডাবল শেয়ারের জন্য আমাদের যেটা আছে যে এই যে দেখেন কোথায় আর কি সিঙ্গেল শেয়ার এবং কোথায় ডাবল শেয়ার, আমাদের দুইটাই হচ্ছে মেটালের ক্ষেত্রে লাগবে। একটা মেটালকে আমরা এই দুইভাবে ব্যবহার করি, সিঙ্গেলও ব্যবহার করি, ডাবলও ব্যবহার করি। কিভাবে, এই যে দুইটা ছবি আপনারা দেখতে পাচ্ছেন এ বি, এখানে দুইটা স্টিলের পাতকে এই বোল্টটা ধরে রেখেছে, তাহলে যখন কাটা পড়বে তখন কিন্তু এই মাঝখান বরাবর কাটা পড়বে। তাহলে এখানে সেকশন কয়টা হচ্ছে, একটা, সেকশন 1। তাহলে সেকশন 1 হলে এটা হবে হচ্ছে সিঙ্গেল শেয়ার, ঠিক আছে। আবার দেখেন এই যে মেটালটা আছে নিচের মেটালটা, আর উপরে দুইটা পাত আছে ডি এবং সি এবং ডি। তাহলে যখন এই দুইটা জিনিস কাটা পড়বে তখন দেখেন এইখানে একটা সেকশন হবে, এইখানে একটা সেকশন হবে, এইখানে একটা সেকশন হবে, এইখানে একটা সেকশন হবে। তাহলে প্রত্যেকটা বোল্টের জন্য কয়টা সেকশন পাচ্ছি, দুইটা সেকশন পাচ্ছি। মানে আমরা প্র্যাকটিক্যালি যখন হচ্ছে এই বোল্টগুলোকে বসাই তখন এইরকম দুইটা সিনিয়রিতেই বসাই, সিঙ্গেল শেয়ারও বসাই, ডাবল শেয়ারও বসাই। তাহলে সেই ক্ষেত্রে ডাবল শেয়ারের ভ্যালু, ডাবল শেয়ার এখানে সেকশন হবে হচ্ছে দুইটা, সেকশন 2, তাহলে এইটা হয়ে যাচ্ছে ডাবল শেয়ার, বুঝতে পেরেছেন। তাহলে আমাদের বোল্টের ওরিয়েন্টেশন অনুযায়ী মানে আমরা যেভাবে আর কি প্র্যাকটিক্যালি ব্যবহার করি সেই ক্ষেত্রে সিঙ্গেল এবং ডাবল শেয়ার এই দুইটাই আসা পসিবল। যখন আমাদের অতিরিক্ত লোড আসে তখন আমরা বোল্টের সংখ্যাটা বাড়িয়ে দিই, রাদার দেন তাকে অ্যাটাচ করে পাতের সংখ্যা বাড়ানো হয় না আর কি। সেটাই এখানে লেখা আছে যে সিঙ্গেল শেয়ার কেন, ডাবল শেয়ার কেন এবং ট্রিপল শেয়ার হয় না কেন, সেটা এখানে ব্যাখ্যা করে দেওয়া আছে। একটু পড়ে নেবেন, দেখলেই বুঝতে পারবেন যে কেন আমরা ট্রিপল শেয়ারটা নেই না। এটার একটা সহজ কথা হচ্ছে যে আমরা মেটালের এফিসিয়েন্সিটা কমাই না আর কি, এফিসিয়েন্সিটা ঠিক রাখার জন্য আমরা বোল্টের সংখ্যাটা বাড়াই দিই, কিন্তু আমরা ওই ট্রিপল শেয়ারে যাই না, তাহলে আমাদের মেটালের এফিসিয়েন্সিটা কমে যায় অথবা বেশি লোড চলে আসে। তাহলে সিঙ্গেল শেয়ার এবং ডাবল শেয়ার এই জিনিস দুটা বোঝালাম ছবি দেখে। এবার আসেন হচ্ছে যেই দুইটা স্পেসিমেন নিয়ে আমরা কাজ করব, একটা হচ্ছে মাইল্ড স্টিল আর একটা হচ্ছে ব্রাশ। যদি ল্যাবে আপনাদের এক্সট্রা কোনো মেটাল দেয় সেটাও থাকতে পারে, ঠিক আছে। ব্রাশ এবং মাইল্ড স্টিল তো আছেই, অন্য একটাও থাকতে পারে। তো সেই ক্ষেত্রে মাইল্ড স্টিলের যেটা হয় যে আলটিমেট স্ট্রেংথ হয় 50 থেকে 100-র মধ্যে, আর শেয়ার স্ট্রেংথটা দেখেন 30 to 80। আর ব্রাশের ক্ষেত্রে সেই জিনিসটা একটু কম হয়, লোয়ার আলটিমেট স্ট্রেংথ মাইল্ড স্টিলের থেকে অনেক কম হয়। তো এই জিনিসটা আপনারা একটু কম্প্যারিজন করে দেখবেন রেজাল্টে কীরকম কী চলে আসে।
এবার কিভাবে টেস্টটা রান করব সেটা, যে অবজেক্টিভ হচ্ছে টেস্ট মেটাল স্পেসিমেন আন্ডার শেয়ার, আর অ্যাভারেজ শেয়ার স্ট্রেংথটা কত, সিঙ্গেলের ক্ষেত্রে কত, ডাবলের ক্ষেত্রে কত। মাইল্ড স্টিলের জন্য একবার সিঙ্গেল শেয়ার, একবার ডাবল শেয়ার। সিঙ্গেল এবং ডাবল শেয়ার কেন আমরা টেস্ট করব সেটাও তো বললাম, তাই না, যে আমাদের প্র্যাকটিক্যাল এক্সাম্পলের সময় আমরা এই মেটালটাকে মানে আমরা সিঙ্গেলেও ব্যবহার করতে পারি, ডাবলেও ব্যবহার করতে পারি। তাহলে দুই ধরনের স্ট্রেংথই আমাদের জানার দরকার। এবং এখানে আরও একটা কথা হচ্ছে যে একটা সেকশন কাটতে যদি যেই ফোর্স লাগে, দুইটা সেকশন কাটতে কি ডাবল ফোর্স লাগার কথা, কিন্তু রেজাল্টে সেরকম পাবেন না, এটার কিছু লিমিটেশনস আছে। যাই হোক, তো আর ইকুইপমেন্ট হচ্ছে কম্প্রেশন টেস্টিং মেশিন, যেটা দিয়ে আপনি লোড অ্যাপ্লাই করবেন, শেয়ার টুল দিয়ে আপনি কি করবেন, কাটবেন, আর স্লাইড ক্যালিপার্সটা লাগবে আপনার ক্রস সেকশন এরিয়া মেজারমেন্ট করার জন্য। স্পেসিমেনে আছে মাইল্ড স্টিল আছে এবং ব্রাশ রড আছে, ঠিক আছে। আর প্রসিডিওরটা হচ্ছে এরকম যে আপনি প্রথমে ডায়ামিটারটা মাপবেন, এই যে এরকম আমি হচ্ছে এটা দেখাই, আচ্ছা। এবার আসেন এই যে এখানে চলে আসেন। এখন আমি আপনাদের ল্যাব রিপোর্টের ডাটা শিটটা কীভাবে হবে সেটা আমি বলে দিচ্ছি। প্রথমে আপনারা ডায়ামিটারটা মেপে নেবেন। ডায়ামিটার কী দিয়ে মাপবেন, স্লাইড ক্যালিপার্স দিয়ে, তাই না। ডায়ামিটারটা মেপে নেবেন, মেপে নেওয়ার পর তারপরে এরিয়া বের করবেন। আশা করি ডায়ামিটার থেকে কীভাবে এরিয়া বের করতে হয় সেটা আপনারা জানেন। যেই ফোর্সের জন্য কেটে যাচ্ছে, মেটালটা কেটে যাচ্ছে, সেই ফোর্সটা একবার ক্যালকুলেশন করে এখানে বসাবেন। তারপর এফ বাই এ, যখন সিঙ্গেল শেয়ার তখন কিন্তু একটা হবে, যখন সিঙ্গেল শেয়ার তখন কিন্তু একটা হবে। তখন যখন দুইবার টেস্ট করবেন তখন সেই দুইবারের থেকে এখানে অ্যাভারেজ ভ্যালুটা চলে আসবে, ঠিক আছে। আচ্ছা, এফ টু কোনটা, এফ টু হচ্ছে ডাবল শেয়ারে যখন বসাবেন, ডাবল শেয়ারে মাইল্ড স্টিলটাকে ডাবল শেয়ারে যখন বসাবেন, তাহলে তার জন্য আর কি দুইটা ভ্যালু আসবে। তারপরে এই দুইটা থেকে আপনি হচ্ছে স্ট্রেংথ বের করবেন, এফ বাই টোয়াইজে। টোয়াইজে কেন হলো, কারণ ওই ফোর্সের জন্য দুইটা সেকশন কাটা যাচ্ছে, অর্থাৎ দুইবার ক্রস সেকশন এরিয়া, তাহলে সেই জন্য এফ টু ডিভাইডেড বাই টোয়াইজে, ঠিক আছে। আচ্ছা, এফ টু ডিভাইডেড বাই টোয়াইজে, তাহলে অ্যাভারেজ স্ট্রেংথ এখান থেকে বের হয়ে যাবে, অ্যাভারেজ স্ট্রেংথ এখান থেকে বের হয়ে যাবে, ক্লিয়ার। আচ্ছা, আর হচ্ছে ব্রাশ, আর হচ্ছে ব্রাশ, তাহলে মাইল্ড স্টিলে যেভাবে করলেন ব্রাশের ক্ষেত্রে সেভাবেই করবেন। তো স্বাভাবিকভাবেই মাইল্ড স্টিলের সিঙ্গেল শেয়ারে, যদি সিঙ্গেল শেয়ার মানে কি একটা সেকশন কাটা পড়তেছে, তাহলে সিঙ্গেল শেয়ারে যদি যেই পরিমাণ ফোর্স লাগবে ডাবল শেয়ারে সেটা কি হবে, ডাবল লাগার কথা, তাই না। সেকশন যদি একটা হয় তার জন্য যেই পরিমাণ ফোর্স লাগবে, যদি দুইটা সেকশন আমার একসাথে কাটতে হয় তাহলে কি টোয়াইজ এক্স, এইটাই হওয়ার কথা। তো এইটা হয় না, এটা না হওয়ার একটা কারণ আছে। এই না হওয়ার কারণটা এখানে আর কি বলা আছে যে কেন আর কি হয় না। সো এই না হওয়ার কারণটা হচ্ছে যে এখানে কিছু ফ্যাক্টর আছে, সেটা হচ্ছে এই রেশিওটাকে শিফট করে। সেই শিফটিং কারণটা কি, এই যে দেখেন, এক্সপেক্ট টু ক্লোজ টু টোয়াইজ এক্স, নট এক্স্যাক্টলি টোয়াইজ এক্স, এক্সপেক্ট টু টোয়াইজ এক্স নট এক্স্যাক্টলি টোয়াইজ এক্স। এটার কারণটা কি, এর কারণটা হচ্ছে দ্য স্পেসিমেন ইজ শেয়ার্ড অ্যান্ড বেন্ড অ্যাট দ্য সেম টাইম। আপনারা যখন ওই যে সিঙ্গেল শেয়ারের সময় সেটাকে কি ক্যান্টিলিভার আকারে রাখছেন, তাই না, অর্থাৎ মেটালটার একটা পাশে হচ্ছে ফ্রি রাখছেন আর একটা পাশে সাপোর্টে রাখছেন, তাই তো। তো সেই ক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে বেন্ডিংটা আপনি কন্ট্রোল করতে পারেন না মেটালের ক্ষেত্রে যখন আপনি সিঙ্গেল শেয়ারে ব্যবহার করছেন, ঠিক আছে। দুইটা ক্ষেত্রেই আর কি বেন্ডিংয়ের কিছুটা ফরমেশন আছে এবং ফ্রিকশনের কিছু ব্যাপার স্যাপার আছে। তো যেটা বলা হয়, দ্য টু শেয়ার প্লেনস রিয়ারলি ফেল এট দ্য এক্সাক্ট সেম ইনস্ট্যান্ট, সো পিক লোড কামস ইন স্লাইটলি আন্ডার টোয়াইজ এক্স, ফ্রিকশন অ্যান্ড স্লাইট মিসঅ্যালাইনমেন্ট ইন দ্য জনসন শেয়ার টুল অ্যান্ড স্ক্যাটার টু বোথ রিডিংস। অর্থাৎ এখানে ফ্রিকশনকে দায়ী করা হচ্ছে এবং ওই জনসন শেয়ার টুলে সামান্য মিসঅ্যালাইনমেন্টের জন্য আমার কি হয়ে যায়, রেজাল্টের পার্থক্য হয়ে যায়। তো এই যে ফ্যাক্টরগুলো সেইটার জন্য আমাদের কি হয়, এই যে টোয়াইজ এক্সটা আসলে হয় না, নট এক্স্যাক্টলি টোয়াইজ এক্স, ডাবল হয় না। তো সেটাই বলছে যে এনি ডেভিয়েশন ফ্রম এ ক্লিন টোয়াইজ এক্স ইজ এ জেনুইন
রেজাল্ট। এটা কিন্তু ভুল কিছু না, এটা জেনুইন রেজাল্ট। ঠিক আছে? তো এই জিনিসটাই হচ্ছে আপনারা ডিসকাশনে যখন লিখবেন তখন হচ্ছে এই জিনিসটাকে ঠিকভাবে লেখার ট্রাই করবেন। ক্লিয়ার? তো এই হচ্ছে আপনাদের জন্য বিষয়। আর আপনাদের যে আমি অ্যাটেন্ডেন্স দেখতে পাচ্ছি, আপনারা হচ্ছে প্রায় 70-80 জন মানুষ ক্লাস হয়তো করতেছেন, 30-40 জন বা সামথিং, তাও মানে জয়েন করে বসে আছেন, হয়তো ক্লাস করতেছেন হয়তো 1 থেকে 2 জন সর্বোচ্চ। তো এটার ফলাফল হয়তো আপনারা পেয়ে যাবেন। আর যেটা হচ্ছে যে আমি হচ্ছে এখন থেকে আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি আপনাদের টাইম লিমিটের উপরে দিব। ঠিক আছে? যদি আপনাদের টাইম লিমিটটা আমার ক্লাসের 90%-এর সময়ের মতো হয় তাহলেই শুধুমাত্র আমি অ্যাটেন্ডেন্সটা দিব। অনেকে জয়েন করে চলে যায়, তো জিনিসটা আসলে ক্লাসে আসলে কিছুই করে না। যদি আপনার সমস্যা থেকে থাকে আপনি আমাকে জানিয়ে তারপর হচ্ছে আপনি চলে যাবেন, সমস্যা নেই। ঠিক আছে, তো আপনার এই ক্লাসটা আজকে এই পর্যন্তই রাখলাম। মানে এই পর্যন্তই ছিল আর কি ডেমো ক্লাসটা। আগামীকালকে আপনারা এই ল্যাবটা করবেন, এবং যারা আর কি প্রিভিয়াসলি ল্যাব রিপোর্ট জমা দিয়ে গিয়েছিলেন, সিআররা এসে আমার কাছ থেকে, সিআর বাসুক বা যেই আসুক, আমার কাছ থেকে ল্যাব রিপোর্টগুলো কালেক্ট করে প্রিভিয়াস যেগুলো আছে সেগুলো নিজেদের মধ্যে ডিস্ট্রিবিউট করে দেবেন।